আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা বাড়ি তৈরির ডিজাইন নিয়ে ভাবছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। একজন রাজমিস্ত্রি প্রতিটি কাজ একজন ইঞ্জিনিয়ারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হওয়ার কথা, কিন্তু সবসময় ইঞ্জিনিয়ারগণ উপস্থিত থাকতে পারেন না। ফলে রাজমিস্ত্রিকে নিজ দায়িত্ব নিয়ে যোগ্যতা অনুসারে সব কাজ করতে হয় বুঝে সুঝে। এজন্য বাড়ি নির্মাণের সময় বাড়ি নির্মাণের নিম্নলিখিত বিষয়গুলোর উপর নজর রাখতে হবে, যাতে রাজমিস্ত্রিরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করতে না পারে। আমি সেই সব বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছি। সয়েল টেস্ট না করা এবং মাটির গুণাগুণ, অর্থাৎ মাটিগুলো বালু মাটি নাকি কাদা মাটি তা জেনে শুনে অবশ্যই ফাউন্ডেশন দিতে হবে। আমরা অনেকেই এই কাজটি করি না, যার ফলে ওভার বা আন্ডার সাইজ ফাউন্ডেশন হতে পারে এবং বাড়ির যে কোনো অংশ হঠাৎ দেবে যেতে পারে আর ফাটল ধরতে পারে। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। মাটি কাটার সময় ভুল। বাড়ি নির্মাণের শুরুতেই যেসব দুর্ঘটনা ঘটে তা হচ্ছে মাটি কাটার সময় পাশের দেওয়ালগুলো সংরক্ষণ ব্যবস্থা না নেওয়ার ফলে দেওয়াল ধসে পড়া একটা সাধারণ ব্যাপার। বাড়ি নির্মাণের শুরুতেই যেসব দুর্ঘটনা ঘটে তা ঘটে মাটি কাটার সময়। পাশের দেওয়ালগুলো সংরক্ষণের ব্যবস্থা না নেওয়ার ফলে দেওয়াল ধসে পড়া একটা সাধারণ ব্যাপার। যদি শুরুতেই চারপাশের মাটি অথবা দেওয়াল যাতে ধসে না পড়ে সেজন্য বল্লি দিয়ে অথবা শীট পাইলিং করে ব্যবস্থা নেওয়া হয়, তবে এই ধরনের দুর্ঘটনা ঘটে না। অথচ সামান্য খরচের ভয়ে বাড়ি নির্মাণগণ এ বিষয়টা এড়িয়ে যান। আর যখন পাড় ভাঙা শুরু করে কিংবা পার্শ্ববর্তী বাড়ির দেওয়াল ভেঙে পড়ে তখন অনেক বেশি খরচ করে কাজটা করতে হয়, আবার দেওয়াল ভাঙার জন্য ক্ষতিপূরণও দিতে হয়। সেজন্য এদিকে লক্ষ্য রাখতে হবে। ফাউন্ডেশনের ঢালাইয়ের ভুল। ফাউন্ডেশন মাটির নিচে থাকে, এ ভরসায় অনেকে ঢালাই কাজে সঠিক যত্ন নেন না। যদি পাইলিং না লাগে এবং সিঙ্গেল কলাম ফুটিং কিংবা কম্বাইন ফুটিং হয়, তবে মাটির উপরে অনেকে ফুটিং ঢালাইয়ের আগে পলিথিন দেন গর্তের মধ্যে বিছিয়ে, তার উপরে সিসি ঢালাই হয় এবং তারও উপর ফাউন্ডেশনের জন্য রড বিছিয়ে দেওয়ার এবং তারও উপর ফাউন্ডেশনের জন্য রড বিছিয়ে ঢালাইয়ের কাজ করা হয়, যে পলিথিনটা নিচ থেকে পানি উঠতে বাধা দিবে। কথাটা সত্য, তবে সমস্যা হচ্ছে পলিথিন মাটি ও ফাউন্ডেশনের মধ্যে সংযোগ স্থাপনে বাধা হয়ে দাঁড়ায় এবং ভূমিকম্পনের সময় বিল্ডিং উল্টে যাবার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত মাটি কেটে সমান করার পর ইটের সলিং দিয়ে তার উপর সিসি ঢালাই দেয়া হলে পলিথিন ব্যবহার না করেও পানির হাত থেকে বাঁচা যায়। অনেক প্রকৌশলী অবশ্য পলিথিন ব্যবহারের পরামর্শ দেন, কিন্তু পলিথিন উপকারের চেয়ে অপকারই বেশি হয়। শাটারিং কাজে ভুল। নির্মাণ কাজে শাটারিং খুবই গুরুত্বপূর্ণ, আর বেশিরভাগ ক্ষেত্রেই শাটারিং ভাড়া করে নিয়ে আসা হয়। আমাদের দেশে দুই ধরনের শাটার পাওয়া যায়, কাঠ বা বাঁশের শাটারিং ও স্টিল শাটারিং। নির্মাণ কাজে কাঠের শাটারিং ব্যবহার করা হয়, যা ভাড়া করে নিয়ে আসা হয়। বারবার ব্যবহারের সব শাটারিং এর ভার বহন ক্ষমতা কমে যায় এবং বাঁশের ঠেকনাগুলো দুর্বল হয়ে যায়, ফলে শাটারিং পানি বিরোধী হয় না, ফলে ঢালাইয়ের মশলা থেকে পানি চুইয়ে বেরিয়ে যায়, যার দরুন কংক্রিট শক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় পানি কম পড়ে। ঢালাইয়ের সময় পলিথিন বিছিয়ে নেওয়া হয় যাতে পানিটা বের হতে না পারে। এই পলিথিন ব্যবহার না করে কাঠের উপর প্লেন শীট দিয়ে তার উপর ঢালাই ব্যবহার করা যায়। শাটারিং এর ঊর্ধ্বমুখী সাপোর্ট হিসেবে যে বাঁশ ব্যবহার করা হয় তা সাধারণত 10 ফুট হয় না, এজন্য বাঁশের নিচে কাঠ বা ইট দিয়ে উঁচু করা হয়, যা ঠিক নয়। এতে শাটারিং দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে এই ইট বা কাঠ সরে যায়, ফলে বাঁশ ভার বহন করার ক্ষমতা হারায়। বাঁশগুলো বাঁকা হওয়া চলবে না। ছাদের শাটারিং কমপক্ষে 21 দিন রাখতে হবে।
প্রতি ফ্লোরে কলামগুলো সাধারণত 10 ফুট উচ্চতার হয়ে থাকে। রাজমিস্ত্রিরা দ্রুত কাজ করার জন্য কলামগুলি 9 ফুট একত্রে ঢালাই করে থাকে, যা অত্যন্ত ক্ষতিকর। 9 ফুট উপর থেকে মশলা, সিমেন্ট, সেন, খোয়া এবং পানি ফেললে পরে সবচেয়ে ভারী জিনিসটি, অর্থাৎ খোয়া, এরপর বালি ও তারপর পানি ও সিমেন্ট। ফলে কলাম খুবই দুর্বল হয়ে পড়ে। মশলার উপাদানগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে কলাম ঢালাই করতে হবে 2 ধাপে। প্রথমে অর্ধেক অংশ, তারপরে উপরের অর্ধেক অংশ ঢালাই করতে হবে। এছাড়া কলামের শাটারিং যেহেতু খারাজ, সেহেতু এর মাঝখানটা যেন ফুলে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ছাদ ঢালাই ভুল। সাধারণত দেখা যায় বাড়ির মালিক ছাদ ঢালাইকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তারপরও বড় বড় ভুল ছাদ ঢালাইয়ের সময়ই হয়ে থাকে। প্রথমত, নির্মাণ সামগ্রীর গুণগত মান। ঢালাই বা কাস্টিং হয় সিমেন্ট, বালি, খোয়া ও পানির সংমিশ্রণে। ঢালাইয়ের মধ্যে প্রত্যেকটি উপাদানই সমান গুরুত্বপূর্ণ। আমরা সিমেন্ট ভালো দিলাম অথচ বালি দিলাম খারাপ, তাহলে ভালো ঢালাই পাওয়া যাবে না। অনুরূপভাবে খোয়া বা পানিও ভালো হতে হবে। সাধারণত ছাদ ঢালাইয়ে 1:2:4 অনুপাতে ঢালাই করা হয়। 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি এবং 4 ভাগ সিমেন্ট অনুসারে ঢালাই করা হয়। বালি হতে হবে দানাদার, অর্থাৎ বালির FM এর মান 2.5 হতে হবে। ঢালাইয়ে সিলেট বালি হিসেবে পরিচিত লাল বালি এই কাজের জন্য উপযোগী। তবে দাম বেশি হওয়ার কারণে অনেক সিলেট বালির সাথে লোকাল বালি দিয়ে থাকেন। এক্ষেত্রে পরিমাণে সিলেট বালি বেশি হতে হবে। ব্যবহারের পূর্বে বালি ধুয়ে ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার কাদামাটি, গাছের শিকড়, সুরকি ইত্যাদি না থাকে। খোয়া হতে হবে বিভিন্ন সাইজের, সর্বোচ্চ 3/4 ইঞ্চি হতে শুরু করে সর্বনিম্ন 1/4 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটি সাইজের খোয়া থাকতে হবে। ব্যবহারের পূর্বে খোয়া ছেঁকে নিতে হবে, যাতে এতে সুরকি না থাকে। ব্যবহারের পূর্বে খোয়া ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। ব্যবহারের পানি পরিষ্কার হতে হবে। ঢালাইয়ের মধ্যে পানির পরিমাণ বেশি হলে ঢালাই দুর্বল হয়ে পড়ে, আবার প্রয়োজনের চেয়ে পানি কম হলে ঢালাই স্থাপন করা অসম্ভব হয়ে পড়ে। প্রতি 1 ব্যাগ সিমেন্টের জন্য ঢালাইয়ের সর্বোচ্চ 25 লিটার পানি ব্যবহার করতে পারেন। রড বাইন্ডিং এ ভুল। ডিজাইন অনুযায়ী রড বাইন্ডিং করতে হবে। স্পেসিং, অর্থাৎ 2টি রডের মাঝখানে জায়গা রাখতে হবে। মাপ মতো ক্লিয়ার কভার ঠিক রাখতে হবে। ঢালাইয়ের সময় লেবারের পায়ের চাপে ও ধাক্কার ব্লকগুলো সরে যেতে পারে, সেজন্য ব্যবস্থা নিতে হবে। 2 রডের জালি যেন প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখে সেদিকে মনোযোগ দিতে হবে। প্লাস্টারিং এ ভুল। প্লাস্টার কখনো 1/2 ইঞ্চির চেয়ে বেশি হওয়া উচিত নয়। প্লাস্টার করার পর পানি ঝরে গেলে, অর্থাৎ 1 ঘন্টা পর, সেটা ব্যবহার করা যাবে না। প্লাস্টারিং এর পূর্বে ইটগুলোর গা থেকে ময়লা পরিষ্কার করে নিতে হবে। সিলিং ভালো করে চিপিং করে নিতে হবে। ইটের দেওয়ালে পানি দিয়ে সম্পূর্ণরূপে ভিজিয়ে নিতে হবে, যাতে দেওয়াল প্লাস্টার থেকে পানি শোষণ করতে না পারে। প্রিয় ভিউয়ার্স, এই সমস্যার সমাধান করে বাড়ি নির্মাণের কাজ কমপ্লিট করতে হবে। তাহলে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি, নিজে ও সবাইকে নিরাপদে রাখি। আসসালামু আলাইকুম।